সীমা, তুই কোথায় গেলি রে মা? উঠান এখানে কি করছিস? মা, বৃষ্টি আসছে তাই সবার জন্য উঠোনে না আসন পাচ্ছি। তুমি সবার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে পকোড়া বানাও আর আমি আলু পরোটা বানাচ্ছি। ঠিক আছে, তবে আগে ওপরটা তো ঢেকে দে। ভাই বা বাবাকে বল একটা ত্রিপল বেঁধে দিতে। মা, বৃষ্টি শুরু হয়ে গেল। বাবা, ভাই, ত্রিপলটা টাঙিয়ে দে, আজ উঠোনেই খাওয়া হবে। হ্যাঁ, বলে দিয়েছি। শ্যাঙ্কি স্টোর রুম থেকে বের করছে। আমি রান্নাঘরে মাকে সাহায্য করতে যাচ্ছি। ত্রিপলটা বেঁধে দে না প্রিয় ভাই। হ্যাঁ, বৃষ্টিতে উঠোনে বসে খাবি তাই এখন প্রিয় ভাই, না হলে অন্য সময় কি বলিস? কেন? ওই যে বদমাস ভাই। কি বললি? বদমাস দাদা? নিজেই বাদ। বাবা, বাবা শ্যাঙ্কি, কেন নিজের বোনকে এভাবে বিরক্ত করছিস? কাল শ্বশুর বাড়ি চলে গেলে কেউ কি আর বলবে যে বৃষ্টিতে উঠোনে বসে খাবো? মেয়েটা আছে তাই এইভাবে মিলেমিশে সবাই বাইরে বসে খাচ্ছি। ও চলে গেলে আর কে এসব করবে? আচ্ছা বাবা, যদিও শ্বশুর বাড়িতে কেউ বৃষ্টিতে খাবার খেতে না পছন্দ করে, তাহলেও কি করবে? না না, এমনটা হবে না রে। আমি যেখানেই যাব বৃষ্টিতে বাইরেই খাবো। সীমা, অফিসে যাব, টিফিনটা প্যাক করে দাও। দিচ্ছি। বলছিলাম কি, বৃষ্টি হচ্ছে, একটু পকোড়া বানিয়ে দেবো? না না, খুব হেভি হয়ে যাবে। আর বৃষ্টি তো সব সময়ই হয়, প্রত্যেক বছর প্রত্যেক মাসেই হয়, এতে নতুন কি আছে? আর এই বৃষ্টির জন্য আমাদের কাজের খুব অসুবিধা হয়। রাস্তায় সবসময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে। বৃষ্টির দিনটা এলেই মাথা গরম হয়ে যায়। সীমার বিয়ে 6 মাস হলো হয়ে গেছে। যে সীমা বিয়ের আগে বৃষ্টি এলেই খুব মজা করত, আজকে বিয়ের পর সেই সীমায় বৃষ্টি এলে মন উদাস করে বসে থাকে। বৌমা, এই বেসন কার জন্য গুলে রেখেছো? মা, আমার মনে হলো বৃষ্টি হচ্ছে তাই সবাই বেসনের পকোড়া খাবে, কিন্তু সুনীল তো খাবে না বলে অফিসে চলে গেল। মা, তাহলে বাবার আর আপনার জন্য বানিয়ে দিই? না না বৌমা, মনে রাখবে আমরা খুব হাই সোসাইটির লোক। এই সমস্ত পকোড়া টকোড়া খাবার কিন্তু আমাদের ঘরে চলে না। আমাদের ঘরে শুধু বার্গার, পিৎজা এসবই চলে। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় তুমি বানিয়ে খেতেই পারো। এক কাজ করো, তুমি বিমলাকে বলো, ও তোমাকে বানিয়ে দেবে। তোমার শ্বশুর মশাই বন্ধুর সাথে চলে গেছে আর আমিও এখন কিটি পার্টিতে যাচ্ছি। এই শুনে সীমা উদাস মনে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তখনই বিমলার রান্নাঘরে এসে সীমাকে দেখে বলে, বাপ রে, কি জোরে বৃষ্টি হচ্ছে! বৌদি, পকোড়া কি বানাবে না? কার জন্য বানাবো দিদি? আরে নিজের জন্য বানাও না বৌদি। দিদি, তুমি একটা কাজ করো না, আমাদের দুজনের জন্য তুমি বানাও। কিন্তু বৌদি, আমি সেটা কাজের ঝি। বিমলা দি, আমি তো তোমাকে দিদি বলেছি, তাহলে তুমি আমার বড় দিদি হলে। তুমি বানাও, আমরা দুজনে খাবো। সীমার কথা শুনে বিমলার চোখে জল এসে যায়। এরপর বিমলা গরম গরম পকোড়া বানালো। সীমা কিছু পকোড়া প্লেটে রেখে ওগুলোকে ভালো করে সাজিয়ে একটা ছবি তুলে মাকে পাঠিয়ে ক্যাপশন দিল, দেখো মা, বৃষ্টিতে পকোড়া খাচ্ছি, এখানে দারুণ বৃষ্টি হচ্ছে। এটা পড়েই ওর মা তখনই ফোন করে। মারে, পকোড়া দেখেই তো জিভে জল চলে এলো। আমি এটাই ভাবছিলাম বৃষ্টি পড়ছে আর তুই পকোড়া খাচ্ছিস কিনা। বাহ, সুখে থাক মা, আমি তো এটাই চাই। হ্যাঁ মা, আমি খুব সুখে আছি। আজকে তুমিও পকোড়া বানিয়ে নাও আর উঠানে বসে খাও। রাখছি মা। সীমার চোখে জল চলে আসে। আরও ভাবে, ও উদাস থাকলেও ওর মা তো ভাবছে যে ও সুখেই আছে। তারপর একদিন সন্ধেবেলা সুনীল ঘরে এসে বলল, সীমা, আজকে আমার বস ওনার ওয়াইফের সাথে আসবেন। বিয়েতে আসতে পারেননি তাই আজকে আসবেন বলছেন। ওনার সামনে কিন্তু উল্টোপাল্টা কিছু বলতে যেও না। বাবা সুনীল, আজকে তো লাইটেরও সমস্যা হচ্ছে। আচ্ছা, ইনভার্টারের ব্যাটারির কি হলো? বাবা মিস্ত্রিকে ফোন করেছিলাম, বললো গ্রামে গেছে, কালকে দেবে। এমনিতে তো লাইট খুব একটা যায় না, শুধু এই বৃষ্টির দিন হলে সমস্যা হয়। এরপর সীমা বিমলাকে নিয়ে অতিথিদের জন্য রান্নাঘরে রান্না করতে লাগলো। আর অতিথিরা আসার 10 মিনিট আগেই কারেন্ট চলে গেল। এই দেখো, গেস্টরা আসবে, এই সময় কারেন্ট চলে গেল। আরে আরেকটু আগে তো বাজ পড়ছিল, ঝড় হচ্ছিল, তাই হয়তো বন্ধ করে দিয়েছে। আরে এই সময়ে এইসব হতে হলো? বস ওনার ওয়াইফকে নিয়ে এই আসলেন। কোনো ব্যাপার না, যদি এমার্জেন্সি লাইট আর মোমবাতি থাকে তাহলে আমরা উঠানে বসেও খাবারের বন্দোবস্ত করতে পারি। কি মোমবাতি? সীমা, এটা কোনো গ্রামের বাড়ি না। আর অতিথিরা কি ভাববে যে ওদেরকে আমরা উঠানে খেতে দিয়েছি? তোমার ওই বুদ্ধি তোমার কাছে রাখো, আমরা দেখে নিচ্ছি যে আমরা কি করব। তখনই ডোরবেল বাজে। সুনীল তাড়াতাড়ি করে গেট খোলে আর দেখে বস আর তার ওয়াইফ এসে গেছে। এরপরে সবার সাথে আলাপ হয়, কিন্তু কারেন্ট না থাকার জন্য ওরা ঘেমে যেতে লাগে। এই দেখে সুনীলের লজ্জা বোধ হয়। আর তাই দেখে সীমা তার বস আর ওয়াইফকে বলেই ফেলে, বিনয় স্যার, রিমা ম্যাম, আমরা খাবারের অ্যারেঞ্জমেন্টটা বাইরে উঠানে করেছি। এই শুনে সবাই সীমার দিকে রেগে তাকায়। সুনীল তো রেগে দাঁত পিষছিল। তখনই বসের বউ রিমা বলল, ওয়াও, বৃষ্টিতে উঠোনে বসে খাবো? অনেক বছর হয়ে গেল এরকম করে খাইনি। আমার এখনো মনে আছে, আমরা তখন ছোট ছিলাম, আমাদের ঠাকুমার বাড়ি গ্রামেতে ছিল।
বৃষ্টির সময় আমরা এইভাবেই উঠোনেই খেতাম। আচ্ছা বেশ, আমার ওয়াইফের যদি এই ইচ্ছে হয় তাহলে উঠোনেই বসি। সত্যি বলছি গো, পুরনো দিন মনে পড়ে গেল। এইসব শুনে সুনীল আর তার মা বাবা অবাক হয়ে যায়। ওরা ভাবতেই পারেনি যে বস এতে রাজি হবে। এরপর সীমা বিমলাকে ইশারা করে বলে মোমবাতি আর লাইটগুলো সাজিয়ে দিতে। আমরা ওখানে একটা ত্রিপল টাঙিয়ে দিয়েছি, তাতে বৃষ্টির জলও পড়বে না আর ঠান্ডা হাওয়াও লাগবে। আরে বাহ সুনীল, তোমার ওয়াইফ সীমা তো খুব ক্রিয়েটিভ। ওর এই আইডিয়াটা আমার খুব দারুণ লেগেছে। গোটা পরিবার এটা ভেবে অবাক হয়ে যায় যে সীমা কিভাবে বিমলার সাথে মিলে সবকিছু ঝটপট করে রেডি করে দেয়। এরপর ত্রিপলের নিচে বৃষ্টির আওয়াজের সাথে মোমবাতির হালকা আলোয় সবাই খেতে বসে। সুনীল আর তার মা বাবা দেখল যে বৃষ্টিতে ত্রিপলের নিচে আর মোমবাতির আলোয় খাবার খেতে বস আর তার স্ত্রীর কত ভালো লাগছে। সুনীল, খাবার খুব ভালো খেতে, আর এত সুন্দর পাকোড়া তো আমি আজ পর্যন্ত খাইনি। সত্যি অসাধারণ খেতে, আর বৃষ্টির মধ্যে এইভাবে খেতে তো দারুণ মজা লাগছে। এগুলো তো ঘরের খাবার মনেই হচ্ছে না, মনে হচ্ছে 5 স্টার হোটেলের খাবার। এই পকোড়াগুলোর জবাবই নেই, যত প্রশংসা করি ততই কম। হ্যাঁ ম্যাম, সীমার বৃষ্টিতে বাইরে উঠোনে খাওয়ার খুব শখ। বৌমা, তুমিও ওনাদের সাথে এসে বসো। ঠিক আছে মা। এই প্রথম সীমার শাশুড়ি তার সাথে এত ভালো করে কথা বলল। শ্বশুরবাড়ির সবাই আজ খুশি মনে বৃষ্টিতে বসে খাচ্ছিল, এই দেখে সীমার খুব ভালো লাগে। বস আর তার ওয়াইফ খুব খুশি হয়ে বাড়িতে ফেরে। ওই দিন থেকে বৃষ্টি এলেই সীমা না বললেও তার শ্বশুরবাড়ির লোকেরা বলে, বৌমা, বৃষ্টি এসছে, চলো উঠানে খাই। এই শুনে সীমার মুখে বিয়ের আগের মতোই খুশি ফুটে ওঠে। সূর্যপুর গ্রামে ভরত সিং ও তার পরিবার থাকত। ভরত সিং এর ওই গ্রামে একটা মুদিখানার দোকান ছিল। পরিবারের স্ত্রী সুমিত্রা আর তার 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল সুরভি আর ছোট মেয়ের নাম ছিল অংশিকা। বড় মেয়ে যতটা গুণী ছিল, ছোট মেয়ে ততটাই সুন্দরী আর অহংকারী। 2 বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, তাই 2 বোনেদের মধ্যে একদমই মিল ছিল না। একদিন বড় বোন সুরভির জন্য পাশের গ্রাম থেকে সম্বন্ধ আসে। বুঝলে সুমিত্রা, ছেলেটা খুব ভালো, একটা ফ্যাক্টরিতে কাজ করে। তাই ভাবছিলাম আমাদের সুরভি মায়ের জন্য ঠিকই হবে। কিছুদিন পর সুরভির বিয়ে রাজীব নামে ওই ছেলেটার সাথে হয়ে যায়। রাজীবের নদীর পাশে খুব সাধারণ একটা ঘর ছিল। এর কিছুদিন পর অংশিকা যেহেতু দেখতে খুব সুন্দরী ছিল, তাই ওর জন্য বড়লোকের ছেলে অভিনবের সম্বন্ধ আসে। বড়লোক হওয়ার জন্য নদীর ওপারে ওদের একটা সর্বসুবিধা সম্পন্ন দোতলা বাড়ি ছিল। ছেলেরা তো খুবই বড় লোক। আমার মেয়ে সুন্দরী বলেই ওই বাড়িতে সম্বন্ধ হয়েছে। অভিনবের কাঠের ব্যবসা ছিল, ওতে ওর খুব ভালো উপার্জন হতো। কিছুদিন পরেই অংশিকার বিয়ে হয়ে যায়, আরও বিয়ে করে ওই বড় বাড়িতে চলে আসে। বিয়ের পরের দিন সকালে যখন ও কফির মগটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিল, আরে বাহ, কি সুন্দর লাগছে এই নদীটা দেখতে। কিন্তু এ কি, নদীর ওপারে যে গরিবদের বস্তি, না ওই বস্তিটাই না নদীর ভিউটাই নষ্ট করে দিল। তবে এটা ভুলো না যে তোমার বড় বোনের বাড়িও কিন্তু ওখানে। কিসের বড় বোন? গরিবদের আমি খুব একটা পাত্তাও দিই না। অংশিকার আগে থেকেই অহংকার ছিল, আর বড় লোকের বাড়ি বিয়ে হওয়াতে এই অহংকার আরও বেড়ে যায়। তারপর একদিন, এই শোনো না, আমি না একটু শপিংয়ে যাব, তুমি একটু তোমার ওই স্টিমার বোর্ডে করে আমাকে একটু নদীর ওপারে নিয়ে যাবে? ঠিক আছে, আমি এক্ষুনি স্টিমার বোর্ডটা বের করছি, তুমি চলে আসো। এরপর ওরা তৈরি হয়ে চলে আসে, আর তখনই গরিব রাজীব নিজের ছোট্ট নৌকার দাঁড় বেয়ে কাজে যাচ্ছিল। আসলে ওদের সবাইকেই নদীটা পেরিয়েই কোথাও যেতে হতো। তখনই নিজের স্টিমার বোটে বসে অংশিকা অভিনবকে বলল, অভি, তাকাও না এদিকে, একটা সেলফি নি। আসলে আমি না সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, তাহলেই তো লোকেরা জানতে পারবে যে নদীর ধারে আমাদের কত বড় একটা সুন্দর বাড়ি আর আমাদের বোটও আছে। তখনই অংশিকার নজর রাজীবের ওপর পড়ে আর বলে, জামাইবাবু দেখবেন, দাঁড় টানতে টানতে হাতের ছালই না উঠে যায়। অন্যদিকে নদীর পাড়ে বসে সুরভি কাপড় কাচতে কাচতে এগুলো দেখছিল, আর নিজের ছোট বোন ওর গরিব স্বামীকে নিয়ে মজা করছিল, তা দেখে ওর খুব কষ্ট হয়। এর কিছুদিন পর অংশিকা প্রেগনেন্ট হয়। এই খবর শুনে সুরভি তার বরের নৌকা করে এপারে আসে ওর বাড়িতে ওকে শুভেচ্ছা জানাতে। মা হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রে বোন। শোন দিদি, তোর এই শুভেচ্ছার আমার কোনো দরকার নেই, আর এই নোংরা জামা কাপড় আর নোংরা চটি নিয়ে এখান থেকে এক্ষুনি বেরো।
আমাকে আবার ঘরটা এখন পরিষ্কার করতে হবে। যাও, বেরো এখান থেকে। অংশিকা ওকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এত অহংকার ভালো না বোন, দেখবি একদিন তোকে না পস্তাতে হয়। এই বলে সুরভি ওখান থেকে চলে যায়। ওই দিন থেকে অংশিকার মনে সুরভির জন্য ঘেন্নাটা আরো বেড়ে যায়। এর পরের দিন, শ্যামলী আয়, তোকে স্নান করিয়ে দি, যা গরম পড়েছে। আয় আয়। হ্যাঁ সুরভি, আজকে আমরাও আমাদের মহিষটাকে না অনেকক্ষণ ধরে স্নান করাবো। তখনই অংশিকা ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাজবেন্ডকে বলল, ছি অভিদেব, দেখো তো এই গরিবরা মিলে নদীটার কি অবস্থা করেছে। নদীতে গরু মহিষকে স্নান করায় আর যত আবর্জনা ফেলে নদীটাকে নোংরা করে দিচ্ছে। এই গরিবদের জন্য এই ভিউটাও নষ্ট হয়ে গেল, আর নদী থেকে কিরকম দুর্গন্ধ বেরোচ্ছে। আমি কালকেই সরকারি কর্মচারীদের বলে এই বস্তিটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। পরের দিন অভিনব কিছু সরকারি কর্মচারীকে ডাকে। দেখুন এরা কিরকম নোংরা করে রাখে জায়গাটাকে, এদের ঘরবাড়ি ভেঙে দিন, তাহলে জায়গাটা পরিষ্কার হবে। এরপর ওরা ওদের বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায়। এখন আমরা কোথায় থাকবো গো? তুমি চিন্তা করো না সুরভি, আজকে রাত্রে আমরা এই নৌকাটাতে থাকবো, আর কাল সকালে নতুন একটা কুড়ে ঘর বানিয়ে নেব। এই বলে সুরভি আর রাজীব ওদের নৌকায় সারা রাত বসে থাকলো। আর অন্যদিকে অংশিকা এইসব দেখে খুব খুশি হয়। পরের দিন সুরভি আর রাজীব মিলে একটা কুড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো। এবার বুঝলি তো কে পস্তাচ্ছে? নিজের বোনকে উচিত শিক্ষা দিয়ে অংশিকা খুব খুশি ছিল। আর এখন ওর 9 মাস চলছিল। আনশিকা, আমার একজন ক্লায়েন্টের মেয়ের বিয়ে, ওখানে আমাদের যেতেই হবে। তুমি তো জানো অভিনব, এখন আমি এভাবে যেতে পারি না। তুমি মায়ের সাথে চলে যাও না। ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। এই বলে অভিনব ওর মায়ের সাথে নিজেদের বোট নিয়ে বেরিয়ে গেল। আর অংশিকা বাড়িতেই থাকলো। আর সন্ধেবেলা যখন ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর বোনের কুঁড়ে ঘর দেখে মুচকে মুচকে হাসছিল, তখনই ওর প্রসব যন্ত্রণা শুরু হয় আর ও ব্যালকনিতে পড়ে যায়। সুরভি ওকে পড়ে যেতে দেখে নেয়। সুরভি দিদি, সুরভি দিদি, কি ব্যথা করছে আমার। রাজীব, মনে হচ্ছে বোনের লেবার পেন উঠেছে। আমাদের না ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর সুরভি আর রাজীব ওদের নৌকাটা নিয়ে অংশিকার বাড়িতে যায় আর ওকে নিয়ে হাসপাতালে যায়। দেখুন এনার অপারেশন করতে হবে, তার জন্য রক্তের প্রয়োজন। আমি ওর বোন, আপনি আমার কাছ থেকে যত খুশি রক্ত নিন। এরপরে সুরভি অংশিকাকে রক্ত দেয় আর তারপর অপারেশন করলে মা আর সন্তান দুজনেই ভালো থাকে। এই দেখে সবাই খুব খুশি হয়। আর 3 দিন পর অংশিকা বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে। আর এইসবে অংশিকা নিজের ভুলটা বুঝতে পারে আর ক্ষমা চায়। আর তার সাথে অভিনব আর অংশিকা নিজের দিদি জামাইবাবুকে একটা বড় সুন্দর পাকা বাড়ি বানিয়ে দিয়ে উপহার দেয়, যেখানে সুরভি তার পরিবারকে নিয়ে সুখে বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।